সমালোচনার মুখে পদত্যাগের ঘোষণা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর, ছাড়বেন দলীয় প্রধানের পদ। সুপ্রিম কোর্টের 12 বিচারপতির বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির, আগামী সপ্তাহে কাজ শুরু করবে জুডিশিয়াল কাউন্সিল। চিকিৎসার জন্য আজ লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, সুস্থ হয়ে দেশে ফিরতে দেশবাসীর দোয়া কামনা। এবং গণ অভ্যুত্থানের সমর্থন আদায়ে বৈষম্য বিরোধী ছাত্রদের গণসংযোগ, নির্বাচনের আগে ধ্বংস হওয়া সিস্টেম সংস্কারের তাগিদ সমন্বয়কদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। শুরুতে আন্তর্জাতিক খবর। সমালোচনা আর দলীয় চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, দল নতুন নেতা নির্বাচন করার পর লিবারেল পার্টির প্রধানের পদ এবং প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। সোমবার দেশটির রাজধানী অটোয়ায় নিজ বাসভবনে বাইরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ট্রুডো। বর্তমান সময়ে ট্রুডোর জনপ্রিয়তা অনেকটাই হ্রাস পায়। বিরোধীরা তো বটেই, নিজ দলের পক্ষ থেকেও পদত্যাগের দাবি উঠেছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি মোকাবেলা সহ বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে কোণঠাসা হয়ে পড়েন জাস্টিন ট্রুডো। অভিযোগ ওঠা সুপ্রিম কোর্টের 12 বিচারপতির বিরুদ্ধে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সে অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আগামী সপ্তাহে তদন্ত শুরু করবে। সোমবার সন্ধ্যায় এমন তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এর আগে বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের 96 অনুচ্ছেদ অনুসারে কয়েকজন বিচারপতির আচরণ বিষয়ক তথ্য রাষ্ট্রপতির কাছে পাঠায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এর আগে বেশ কয়েকজন বিচারপতির আচরণ বিষয়ে প্রাথমিক অনুসন্ধানের কথা জানায় সুপ্রিম কোর্ট। বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে ব্যবসার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে শিল্প খাতে আরও বিনিয়োগ আসবে বলে আশা জানান তিনি। সোমবার দুপুরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ব্যবসার 2023-24 অর্থ বছরে বার্ষিক প্রতিবেদন পেশ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। অর্থনৈতিক কূটনীতির জন্য একটি টিম গঠনের তাগিদ দিয়ে তিনি বলেন, প্রয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করতে হবে। বিনিয়োগকারীরা যাতে ভাষাগত সমস্যা অতিক্রম করে বিনিয়োগ বাড়াতে পারে, এজন্য বিদেশে থাকা শিক্ষার্থীদের সহায়তা নেয়ার কথাও বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের 6 জন চিকিৎসক তার সফরসঙ্গী হবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সোমবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বেগম জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়াও কামনা করেন তিনি। তানজিদ ভুইয়ার রিপোর্ট। গত কয়েক বছর ধরে লিভার সিরোসিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ত্যাগ করবেন তিনি। কাতার আমিরের পাঠানো অ্যাম্বুলেন্সে দোহা হয়ে লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন। রাজধানীর গুলশানে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের 6 সদস্য সহ তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামেলা রহমান বেগম জিয়ার সঙ্গে যাবেন। 7 জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা লন্ডন হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। ডাক্তার জাহিদ জানান, খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস ও চোখের সমস্যা সহ নানা রোগে ভুগছেন। অনেক আগেই উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নেয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে, এটাও NHS এর অধীনে একটা হসপিটাল, ওখানে ওনাকে ভর্তি করা হবে। ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন, তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে দোহা হয়ে যুক্তরাজ্যে যাবেন বেগম জিয়া। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেবেন তিনি। চিকিৎসা দেওয়ার জন্য কাতার আমির রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যেটা, ওটার 4 জন চিকিৎসক এবং তাদের চিকিৎসকদের সহকারী, অর্থাৎ এটি বলে প্যারামেডিক্স, ওনারা থাকবেন। যুক্তরাজ্যের চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনে সাবেক এই প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রে নেওয়া হতে পারে বলেও জানান তিনি। চিকিৎসার কি ধরনের হবে সেটা অ্যাকচুয়ালি রিভিউ করার পর পরবর্তীতে বলা যাবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সেখানে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার প্রয়োজন বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক সমাজ বিশ্লেষক অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, পাহাড়ের সমস্যার সমাধানে প্রয়োজন রাজনৈতিক উদ্যোগ। মাহবুব হাসান রিপন জানাচ্ছেন বিস্তারিত। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আঞ্চলিক নিরাপত্তা ও পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বক্তব্যে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সেখানে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার প্রয়োজন। Very small issues, there is a flare up because the basic respect and understanding is not there. If we can establish that, I think small issues will not flare up into major conflicts. পাহাড়ি জনগোষ্ঠীর ন্যায্যতা, সম্মান, অধিকার নিশ্চিত করা গেলে সেখানে শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে জানান তিনি। We need to respect their culture. We need to respect, it's a diversity we have. We have to accept that. First of all, we must depart from the fact that we all are Bengalis. We are not all Bengalis. And we have to respect them as distinct groups with distinct cultures, with equal rights. অনুষ্ঠানে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, পাহাড়ের সমস্যার সমাধানে প্রয়োজন রাজনৈতিক উদ্যোগ। বাংলাদেশের অধিবাসীগণ বাঙালি বলিয়া পরিচিত হইবেন, এটার মধ্যে একটা অধ্যত্ব আছে। অধ্যত্ব নয়, একটা অবিমৃষ্যকারিতা বা ভবিষ্যৎ না দেখার একটা রোগ আছে। সেটা যদি আমরা রাজনৈতিকভাবে ঠিক করি তাহলে অন্যান্য প্রশ্ন ঠিক করা যাবে। যারা মর্যাদা নিয়ে বেঁচে থাকতে চায় তাদের প্রতি সম্মান জানানোর আহ্বানও জানান তিনি। মানুষ শুধুমাত্র রুটি খেয়ে বাঁচে না, মানুষ তার মর্যাদা নিয়েও বাঁচে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। সরকারকে নতজন পররাষ্ট্রনীতি পরিহারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। জুলাই ঘোষণাপত্র নিয়ে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে সোমবার ফরিদপুরের সমাবেশে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ বলেন, দেশ পুনর্গঠনে তরুণ প্রজন্মের অবদানকে স্বীকৃতি দিতে হবে জ্যেষ্ঠ রাজনীতিকদের। যৌক্তিক সময়ে দেশে নির্বাচন হবে উল্লেখ করে সমন্বয়করা বলেন, তার আগে ধ্বংস হওয়া সিস্টেমগুলোর সংস্কার জরুরি। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। পূর্ব ঘোষণা অনুযায়ী জুলাই ঘোষণাপত্র নিয়ে গণসংযোগ কর্মসূচি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এজন্য ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে সংগঠনটির পক্ষ থেকে এই সমাবেশ। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, বাংলাদেশে অবশ্যই যৌক্তিক সময়ে নির্বাচন হবে, তার আগে খুনি শেখ হাসিনার হাতে ধ্বংস হওয়া সিস্টেমগুলোর সংস্কার করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে একটি স্পষ্ট কথা বলতে চাই, আমাদের এই বাংলাদেশে অবশ্যই যৌক্তিক সময় নির্বাচন হবে, কিন্তু তার পূর্বে এই খুনি হাসিনা যে আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেই সিস্টেমগুলোর একটি সংস্কার করতে হবে। বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড সহ গেল 3 নির্বাচনের কারচুপিতে জড়িতদের বিচার হয়নি, দ্রুত সময়ের মধ্যে এসব বিচার শেষ করতে হবে। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের একটা বিচারও হয় নাই, 2014-এর শাপলা হত্যাকাণ্ডের কোনো বিচার হয় নাই। আপনারা জানেন 2014, 18 এবং 24-এর যেভাবে নির্বাচনে কারচুপি করা হয়েছে সেগুলোর এখনো পর্যন্ত বিচার করা হয় নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের এই বিচারগুলো আপনার নিশ্চিত করতে হবে। ক্ষমতায় টিকে থাকতে যারা মানুষ হত্যা করেছে বাংলার মাটিতে তাদের ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দেন সমন্বয়করা। আফরিন পপি, মোহনা সংবাদ।
দেশের বেশিরভাগ মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায় বলে দাবি করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান তোফায়েল আহমেদ। সোমবার আগারগাঁয়ের NILG মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। নির্বাচনে দলীয় প্রতীক না রাখার পরামর্শ রেখে ফেব্রুয়ারির মধ্যে কমিশন সুপারিশ জমা দেবে বলেও জানান তোফায়েল আহমেদ। MR আসাদের রিপোর্ট। স্থানীয় সরকার সংস্কার বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনায় বসে কমিশন। এতে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্নের পাশাপাশি তুলে ধরেন প্রস্তাবনা। সংসদ সদস্যদের প্রভাব থাকে সেখানে, একই সাথে প্রশাসনিকভাবে যেই লোকাল প্রশাসন ডিসি ইউনো তাদের এক ধরনের প্রভাব থাকে, সেই প্রভাবটাকে আসলে কিভাবে ব্যালেন্স করা যায়। কত শতাংশ ভোট করলে নির্বাচন বৈধ হবে তার একটি সীমা এখানে নির্ধারণ করে দিতে হবে। জবাবে সংস্কার কমিশন প্রধান তোফায়েল আহমেদ জানান, আগামী মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়া হবে। উপজেলা পর্যন্ত আদালত সম্প্রসারণ, পার্বত্য জেলা পরিষদ এবং সংসদীয় পদ্ধতিতে নির্বাচন সহ নানা সুপারিশ থাকছে প্রতিবেদনে। উপজেলা পর্যন্ত আদালত সম্প্রসারিত হোক, তো এটা ওই আইন ও বিচার বিষয়ক যে কমিটি, সংস্কার কমিটি, তারা কিন্তু আমাদের চেয়ে আরও এগিয়ে গিয়ে এটা করেছেন। কিন্তু পার্বত্য জেলাগুলোর জেলা পরিষদ এটা কিন্তু ভিন্নভাবে গঠিত। ওখানে কিন্তু জেলার সবগুলো 30টা ডিপার্টমেন্ট কিন্তু ন্যস্ত। সেই জেলা পরিষদ নির্বাচনটা করতে গেলে কী কী বাধা আছে সেগুলো আমরা স্টাডি করছি, সেগুলো নিয়ে একটা ফর্মুলেশন করে যাতে জেলা পরিষদ নির্বাচনটা অন্তত সব নির্বাচনের মতো হতে পারে। এক জরিপের উল্লেখ করে তিনি জানান, রাজধানীর বাইরে অধিকাংশ এলাকায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেখতে চায় জনগণ। এইটা লোকাল লেভেলে মতামত খুবই কম। এখন এই মিডিয়ার জাতীয় নির্বাচন এটা কিন্তু ঢাকার লেভেলে আছে, কিন্তু ওই লেভেলে এটা পাইনি। ঢাকার বাইরে যখন যাচ্ছি মানুষের কাছে তখন স্থানীয় নির্বাচনটা প্রায়োরিটি হয়ে যাচ্ছে। কিন্তু এখানে ঢাকা লেভেলে পলিটিশিয়ানদের মধ্যে স্থানীয় নির্বাচন নিয়ে এখনো কোনো কথা শুনিনি। জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সুপারিশ করার কথাও জানান তোফায়েল আহমেদ। নির্বাচনটা যদি নির্দলীয় করতে পারি, প্লাস পার্লামেন্টারি সিস্টেমে করতে পারি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ডিবি পুলিশের কার্যালয়ে আয়নাঘর ও ভাতের হোটেল আর থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশে ছিনতাই সহ কিছু অপরাধ বেড়েছে স্বীকার করে এগুলো নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে রোহিঙ্গাদের পাসপোর্ট নেয়া ঠেকাতে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি এখনই তুলে দেয়া যাচ্ছে না বলেও জানান উপদেষ্টা। সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। SU সেলিমের প্রতিবেদন। মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি ও সিটিটিসির কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় ডিবির একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। ডিবি ও সিটিটিসির বর্তমান কার্যক্রম পরিদর্শন শেষে পুলিশে অনিয়ম দুর্নীতি বন্ধ, সাদা পোশাকে কাউকে গ্রেফতার না করা সহ ডিবিতে আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ছিনতাইয়ের সংখ্যা বেড়ে গেছে, আমি অস্বীকার করব না, কিন্তু ধরা হচ্ছে অনেক দোষ। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। যদি আমরা কোনো দুর্নীতি করি, আমি যদি কোনো দুর্নীতি করি আপনারা প্রকাশ করে দেন, বাট সত্যি ঘটনা প্রকাশ করেন যে স্যার আপনি ওই জায়গায় টাকা খাইছেন। এর আগে সকালে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে পাসপোর্ট বিভাগের দুর্নীতি জিরো লেভেলে নামিয়ে আনার পাশাপাশি চলতি বছরের মধ্যেই সবার জন্য ই পাসপোর্ট করে যাবার ঘোষণাও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখনও কিন্তু পাসপোর্টের লোকজনে পেতে অনেক সময় অনেকটা হেসেল পোহাইতে হয়, এটার কিভাবে আরও কমায় আনন যায় এই ব্যাপারে কিন্তু এখানে আলাপ হয়েছে। 31শে ডিসেম্বর এই বছরের ভিতরে সব আমরা ইলেকট্রনিক পাসপোর্টের ভিতরে যাব। রোহিঙ্গাদের পাসপোর্ট নেওয়া ঠেকাতে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি এখনই তুলে দেওয়া যাচ্ছে না বলেও জানান তিনি। রোহিঙ্গার যে সমস্যাটা বললেন এই জন্য কিন্তু এইটা জিনিসটা উঠানো যাচ্ছে না। SU সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার দোসরদের বিরুদ্ধে জারি হওয়া পরোয়ানা দ্রুত বাস্তবায়ন ও 24 এর গণহত্যার দ্রুত বিচার প্রত্যাশা ছাত্র জনতা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। আওয়ামী লীগের গত শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনা ছাড়াও গ্রেফতারি পরোয়ানা জারি হওয়াদের মধ্যে আছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। একই অভিযোগে এরই মধ্যে গ্রেপ্তার আছেন NCMTর সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান।
শেখ হাসিনা সহ সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হওয়ায় সন্তোষ জানিয়ে দ্রুত তাদের আটকের দাবি জানিয়েছেন ছাত্র জনতা। তাদের বিরুদ্ধে আজকে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তার জন্য দ্রুত বিচার হয় এবং ছাত্র সমাজ এর প্রত্যাশাই করে। তাকে যেন খুব শীঘ্রই দেশে আনা হয় এবং দেশে এনে বিচার কার্য সম্পাদন করা হয়। তার পথ অনুসরণ করলে পরিণতিটা এই হবে, এটা যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকে। সে অন্যায় কারণে ছাড় দেয় না, কখনো বিচার করা উচিত। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের ট্রাইব্যুনাল আগামী 12 ফেব্রুয়ারির মধ্যে আসামিদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন বলেও জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর। আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন, আমাদের প্রসিকিউশন দিনরাত কাজ করছেন, জাতি বিচারের জন্য অপেক্ষা করছে, কিন্তু বিচারের অপেক্ষার জন্য আমাদের উপর কোনো চাপ নেই। সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে এই সীমাহীন যে বর্বর অপরাধ সেগুলোর বিচার সমাপ্ত হোক। বিগত স্বৈরাচারী শাসনামলে শেখ হাসিনা সহ তার দোসরদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছে, এছাড়াও বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে যত অভিযোগ এসেছে তার সবগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা হোক, এমনটাই প্রত্যাশা করছেন বিপ্লবের ছাত্র জনতা। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত, ঘন কুয়াশা ও কনকনের ঠান্ডায় দুর্ভোগে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবীরা, কেননা বেকার দিন কাটছে তাদের। এদিকে বিভিন্ন জেলায় শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগ ব্যাধি, বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন। শীতের প্রকোপ বেড়েছে উত্তরের জেলাগুলোতে, বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। এদিকে গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গায় হিমেল হাওয়া ও শৈত্যপ্রবাহের কারণে দুর্ভোগ বেড়েছে জনজীবনে। সবচেয়ে বিপাকে পড়েছে দরিদ্র পরিবারগুলো। শীতবস্ত্রের অভাবে মানবেত দিন কাটছে তাদের। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন তারা। ঠান্ডার কারণে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমরা অতিরিক্ত ঠান্ডার কারণে আমরা বাইরে কাজে যেতে পারছি না। আমরা খুব কষ্টের মধ্যে রয়েছি, তার কম্বলের জন্য আমরা খুব ঘিরে বেড়াই, একটা কম্বল এখনো পেলাম না। ঠান্ডায় আমরা গাড়ি ঘোড়া চালাই, ঠিক মতন ভাড়া ভর্তি হয় না, একটা কম্বল টম্বল দিত না, আর এলো এই ভিক্ষা করতে পারতেছি না ঠান্ডার মধ্যে। সেরকম কোনো শীত বস্ত্র আমাদের নেই, কিন্তু আমরা শীতে আসলে বাইরে বেরোতে পারছি না, আমাদের খুব কষ্ট। হাড় কাঁপানো শীত পঞ্চগড়ে। হিমেল হাওয়া ও শৈত্যপ্রবাহের কারণে সবচেয়ে বিপাকে পড়েছে ছিন্নমূল আর দরিদ্র পরিবারগুলো। মানুষ এখনো অনেক অসহায়ের ভিতর দিন যাপন করতেছে। অন্যদিকে লালমনিরহাটে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা রোগ ব্যাধি, বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এই সময়টাতে বাড়তি যত্নের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শীতের প্রকোপে গত 1 সপ্তাহ ধরে ঘন্টায় গড়ে 40 জন শিশু ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, রোটা ভাইরাসের কারণে বাড়ছে শিশুর ডায়রিয়া জাতীয় রোগ। এ রোগে আক্রান্ত হলে দেরি না করে হাসপাতালে নেয়ার তাগিদও দেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বছরের শুরুতে জেঁকে বসেছে তীব্র শীত, ঘন কুয়াশার সঙ্গে বইছে উত্তরের হাড় কাঁপানো বাতাস। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগের প্রকোপ। বিশেষ করে শ্বাসতন্ত্রের সংক্রমণ ও রোটাভাইরাস জনিত ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। এই তালিকার শীর্ষে আছে শিশু ও বয়োবৃদ্ধরা। প্রতিনিয়ত জ্বর, সর্দি ও ডায়রিয়া সহ পেটের পীড়ায় আক্রান্তদের ভিড় বাড়ছে হাসপাতালে। শুধু মহাখালীর ICDDRB হাসপাতালেই দিনে 8 শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছে। এখন সবকিছু কন্ট্রোলে আছে, পাতলা পায়খানাটা এখনো আছে রানিং এ। আজকে ভর্তি করাইছি, বাচ্চা পাতলা পায়খানা করে, বমি করে আর জ্বর, ডায়রিয়া, বমি আর জ্বর। গতকাল থেকে হচ্ছে ডায়রিয়া শুরু হয়েছে, অর্থাৎ বিকেলে অনেকবার হয়েছিল, তারপরে এখানে নিয়ে আসছে। দেশের বিভিন্ন স্থান থেকেই রোগী আসছে হাসপাতালটিতে। পরিসংখ্যান বলছে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তিদের প্রায় 70% শিশু, বাকি 30% প্রাপ্তবয়স্ক। এবছর আমরা যেটা দেখতে পাচ্ছি যে গত বছরের তুলনায়ও পেশেন্টের সংখ্যা একটু বেশি। গত 2 সপ্তাহের হিসাব যদি আমরা দেখি, প্রতিদিনই 24 ঘন্টায় 800 থেকে 900 এই রেঞ্জের ভিতরে রোগী ভর্তি হয়েছে, এবং যারা ভর্তি হয়েছে তার মধ্যে 80 ভাগের বেশি
5 বছরের নিচে শিশু ছিল। যে লক্ষণগুলো আসলে আমরা বলি যে অ্যালার্মিং, যখন আমাদের হাসপাতালে নিয়ে আসতে হবে, সেই লক্ষণগুলো আমরা প্রচার করতে পারি। শীতকালীন এই ডায়রিয়ার জন্য দায়ী রোটা ভাইরাস। শীতের সাথে ভাইরাল ইনফেকশনের একটা সম্পর্ক আছে, এটা আপনারা জানেন। শুধুমাত্র ঢাকার ভিতরে না, ঢাকার বাইরে থেকে দূর দূরান্ত এলাকা থেকেও ডায়রিয়া আক্রান্ত শিশুদের আমরা পাচ্ছি। বিশুদ্ধ পানি পান, খাবার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়ার পাশাপাশি এ সময়ে শিশুদের অতিরিক্ত যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। যে ভাইরাল ইনফেকশনগুলো দিয়ে আপনার ডায়রিয়া হচ্ছে, এগুলোর জন্য হ্যান্ড হাইজিন মেনটেন করাটা খুব জরুরি। যতবার বাচ্চাকে খাবার খাওয়াবো ততবার আমার হাতটা সাবান দিয়ে ধুয়ে নিয়ে তারপরে বাচ্চাকে খাবার দিতে হবে। এ রোগের চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। এক্ষেত্রে আক্রান্তকে ওরাল স্যালাইন সেবন করতে হয়। নিয়ম মেনে মাপ মতন ওর স্যালাইনটা খাওয়াই। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বাংলা চলচ্চিত্রের নবাবখ্যাত অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমামের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমেছে শোকের ছায়া। গুণী এই অভিনেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সোমবার এফডিসিতে ভিড় করেন তার সহকর্মী সহ নবীন প্রবীণ চলচ্চিত্রকর্মীরা। 2 দফা জানাজা শেষে ঢাকার আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। আরও জানাচ্ছেন মেজবা রহমান। কেউ আমার খবর নেই না, যেন কারোরই খবর নেওয়ার দরকার নেই। কেমন যেন হয়ে যাচ্ছে জীবনটা। বছর 2 আগে এভাবেই অভিমান ঝরেছিল গুণী অভিনেতা প্রবীর মিত্রর কণ্ঠে। বাংলা চলচ্চিত্রের গুণী এই অভিনেতা অভিমান নিয়েই চলে গেলেন রোববার রাতে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর সোমবার দুপুরে বিএফডিসিতে নিয়ে আসা হয় এই অভিনেতার মরদেহ। সেখানে সহকর্মীরা শেষ শ্রদ্ধা নিবেদন শেষে বেলা 1:40 তার প্রথম জানাজা সম্পন্ন হয়। এরপর চ্যানেল আই প্রাঙ্গণে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় প্রবীর মিত্রের ছেলে মিঠুন মিত্র বলেন, বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন অভিনেতা। উনি অভিনয়টাকেই সবসময় সবকিছুর ঊর্ধ্বে রেখেছিলেন এবং যে সময়টা উনি অভিনয় করতে পারেননি সেই সময়টাকে উনি খুবই মিস করতেন। এই সময়টা যেই সময় উনি কাজ করতেন, অভিনয় করতেন। প্রবীর মিত্রের একাধিক সিনেমার নির্মাতা ছোটকু আহমেদ বলেন, সিনেমার বাইরেও তিনি অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। প্রবীর মিত্র অসম্ভব একটা অমায়িক মানুষ, কোনো নিরহংকার, এত বড় একটা শিল্পী, তার মধ্যে কোনো অহংকারই জন্ম নেয়নি। শেষ শ্রদ্ধা জানাতে এসে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, প্রবীর মিত্রের বিদায় বাংলা চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি। আল্লাহ তাকে বেহেশতের অন্যতম জায়গায় স্থান দিবেন, আর তার ছেলে মেয়েগুলো যাতে এই তার বাবার এই এই শোকটা যে সহ্য করে সেই আল্লাহ তৌফিক দেখ, এই দোয়া করি। শনিবার অঞ্জনা, এরপর প্রবীর মিত্র। একদিনের ব্যবধানে চলচ্চিত্র অঙ্গন যে 2 অভিভাবক হারালো, সে অভাব কবে পূরণ হবে তা নিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশিদের ভিসা দেওয়া কমিয়ে দেওয়ায় ভারতের হাসপাতালগুলোতে বিদেশি রোগীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ কারণে বড় ধরনের সংকটে পড়েছে দেশটির স্বাস্থ্য খাত। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বিস্তারিত জানাচ্ছেন কাজী পাপ্পু। ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানের মুখে প্রায় 16 বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে পৌঁছেছে। এই টানাপোড়েনের মধ্যে বাংলাদেশিদের ভিসা দেওয়া কমিয়ে দেয় ভারত। এর ফলে দেশটির হাসপাতালে বিদেশি রোগীদের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে বলে উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ভারতের বিভিন্ন হাসপাতালে প্রায় 20 লাখ বিদেশি রোগী চিকিৎসা নিয়ে থাকেন, যার ভেতর 60% বাংলাদেশি। তবে গত বছরের আগস্ট মাসের পর থেকে বাংলাদেশি রোগীর সংখ্যা 80% কমে গেছে। ভিসা কমানোয় বিদেশি রোগীদের সংখ্যা কমে যাওয়ার কারণ। এদিকে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশি রোগীরা শুধু হাসপাতালগুলোতেই নয়, দেশটির অর্থনীতিতেও বড় রকমের সুবিধা এনে দেন। 2023 সালে ভারতীয় মেডিকেল ট্যুরিজম খাত থেকে 900 কোটি মার্কিন ডলার আয় হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 77,189 কোটি রুপি। বাংলাদেশে ভারতীয় ভিসা কেন্দ্রের এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আগে বাংলাদেশে ভারতের 5টি ভিসা কেন্দ্রে প্রতিদিন প্রায় 7,000 অনলাইন ভিসা স্লট দেওয়া হতো। তবে 5 আগস্টের পর বর্তমানে এই সংখ্যা মাত্র 500-তে নেমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশি রোগীদের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি চিকিৎসা খাতে বিনিয়োগও কমতে পারে, যা ভারতের অর্থনীতি ও স্বাস্থ্য খাতের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
কাজী পাপ্পু, মোহনা সংবাদ। মেট্রো রেলের সেবার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ভ্যাট বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার বদরুজ্জামান মুন্সির সই করা আদেশে ভ্যাট অব্যাহতি দেয়া হয়। এতে বলা হয় অবিলম্বে আদেশ কার্যকর হবে, যা 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। 2024 সালের 1 জুলাই থেকে মেট্রো রেলের যাত্রী সেবায় ভ্যাট বসানোর কথা ছিল, কিন্তু তার আগেই আরেক দফা ভ্যাট অব্যাহতি দেয়া হয়। 2024-25 অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধির হার কমে 1.81% নেমেছে, যা গেল 4 বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে 2020-21 অর্থ বছরের অক্টোবর-ডিসেম্বর সময়ে জিডিপি প্রবৃদ্ধির হার কমে 0.93% নেমেছিল। চলতি অর্থবছরের প্রথম 3 মাসের জিডিপি তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতির কারণে শিল্পে উৎপাদন ব্যাহত হয়, ফলে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধিতে বড় ধরনের প্রভাব পড়েছে। চলতি অর্থবছরের সাময়িক হিসাব অনুযায়ী জিডিপির আকার 12,665,074 কোটি টাকা। গেল অর্থ বছরের প্রথম প্রান্তিকে ছিল 19,703,010 কোটি টাকা। শেখ হাসিনার বিরুদ্ধে যে ঐক্য সৃষ্টি হয়েছে তা বিনষ্ট করলে দেশ ও দশের বিরাট ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 16 বছর ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম ইতিহাস হয়ে থাকবে বলেও জানান তিনি। সোমবার দুপুরে রাজধানীর সূত্রাপুরে সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ইশরাক। ঐক্য বিনিষ্ট হয় এমন বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 16 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম করেছি সেটি একটি ঐতিহাসিক আন্দোলন হয়ে থাকবে। কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি, তারা বোকার স্বর্গে বাস করছে। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল খুনি হাসিনার বিরুদ্ধে, সেই ঐক্যকে বিনষ্ট করলে সবশেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে। আবার দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বরতায় গাজায় গেল 24 ঘন্টায় আরও 49 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে 45,800 ছাড়িয়েছে প্রাণহানি। উপত্যকাটিতে দুপক্ষের যুদ্ধবিরতি কার্যকর হলে 34 জিম্মিকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে হামাস। অন্যদিকে সিরিয়ায় সরকারি চাকরিজীবীদের ভাতা 400% বাড়ানোর ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে। সবশেষ উপত্যকাটির বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরও 49 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। ইসরায়েলের দফায় দফায় হামলার মধ্যেই নতুন করে আলোচনায় যুদ্ধবিরতি চুক্তি। সম্প্রতি কাতারের মধ্যস্থতায় এ নিয়ে বৈঠকে বসে দুপক্ষ। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস বলছে যুদ্ধবিরতি কার্যকর হলে 34 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া হবে। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা, যদিও ইসরায়েলের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। এদিকে উস্কানিমূলক সম্প্রচারের অভিযোগে অধিকৃত পশ্চিম তীরে আল জাজিরার বেশ কয়েকটি ওয়েবসাইট 4 মাসের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে ফিলিস্তিনের ম্যাজিস্ট্রেট আদালত। এরই মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আগামী মাস থেকে সরকারি চাকরিজীবীদের বেতন 400% বাড়ানোর ঘোষণা দিয়েছে আহমেদ আল শারা নেতৃত্বাধীন সিরিয়া সরকার। নতুন বিনিয়োগ, রাষ্ট্রীয় সম্পদ, আঞ্চলিক সহায়তা এবং বিদেশে রাখা সিরিয়ার সম্পদের সমন্বয়ে এ অর্থায়ন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো একবার। সমালোচনার মুখে পদত্যাগের ঘোষণা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর, ছাড়বেন দলীয় প্রধানের পদ। সুপ্রিম কোর্টের 12 বিচারপতির বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির। আগামী সপ্তাহে কাজ শুরু করবে জুডিশিয়াল কাউন্সিল। চিকিৎসার জন্য আজ লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। সুস্থ হয়ে দেশে ফিরতে দেশবাসীর দোয়া কামনা।
এবং গণ অভ্যুত্থানের সমর্থন আদায়ে বৈষম্য বিরোধী ছাত্রদের গণসংযোগ, নির্বাচনের আগে ধ্বংস হওয়া সিস্টেম সংস্কারের তাগিদ সমন্বয়কদের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।